আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের অ্যানাস্থেশিয়া বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর পারভিন বানু। আজ শুনবেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। সাক্ষাৎকার নিচ্ছেন সুস্মিতা মণ্ডল। নমস্কার, করোনা ক্লিনিক অনুষ্ঠানে আপনাকে স্বাগত। এর আগেও আমরা আপনার সঙ্গে একবার কথা বলেছিলাম, কিন্তু তখনকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি বেশ খানিকটা পাল্টেছে। আমি প্রথমে একটু শুরু করতে চাই সেইখান থেকেই যে এই যে আমরা সাধারণ মানুষ বাইরে যখন দেখি তখন একদিকে মনে হয় পরিবেশটা বেশ পাল্টাচ্ছে, হয়তো আমরা স্বাভাবিকের দিকে ফিরছি। আবার তার সঙ্গে যদি পরিসংখ্যানটা দেখি, আরোগ্যের হার বাড়ছে, সংক্রমণের হার, মৃত্যুর হার কিছুটা হলেও কমছে। কিন্তু একজন চিকিৎসক হিসেবে আপনি পরিস্থিতির পরিবর্তনটা কিভাবে দেখছেন? কতটা আমরা ভালোর দিকে এগিয়েছি, না বর্তমান পরিস্থিতিটা এখনো আশঙ্কার? সত্যি সত্যি আমার নিজেরও মনে হয়, প্রথম যখন আপনাদের সাক্ষাৎকার দিয়েছিলাম তখন আমারও মনে হতো আমরা যে শুনছিলাম কোনো অতিমারি 8-9 মাসের বেশি হবে না, আমরা প্রায় শেষের বেলায় এসেছি। কিন্তু দিনের পর দিন শুধু আমাদের কেন, গোটা বিশ্বকেই বোধহয় তাক লাগিয়ে দিয়েছে এবং কোনো পূর্বাভাসই না মিলিয়ে এখনো কিন্তু ঘটে চলেছে সংক্রমণ। কিন্তু এর মধ্যে একটা আশার ব্যাপার আছে, সেইটা হচ্ছে যে সংক্রমণের হার আপনি যদি পরিসংখ্যান লক্ষ্য করেন, ইভেন এখন তো আমেরিকার দ্বিতীয় দফায় শুরু হয়েছে, ভারতেও বলুন পশ্চিমবঙ্গেও বলুন, সংক্রমণের হারটা যে মারাত্মক কমেছে তা নয়, কিন্তু যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে সংক্রমণের তীব্রতার হার কমেছে, সেরে ওঠার হার অনেক বেশি বেড়েছে এবং মানুষের মধ্যে প্রথমেই করোনা পজিটিভ হলে কি হবে একটা ভয়, সেইটা কিন্তু অনেকটা কমেছে। এইগুলো আমি এখন বলবো আশাব্যঞ্জক দিক। যেমন ধরুন, আমি আমার নিজের কথাই বলতে পারি, আমার সাম্প্রতিক অতীতে করোনা হয়েছিল, আমার মিনিমাম সিমটম ছিল জাস্ট মানে একটুখানি গা ব্যথা, একটু একটু ফিভারিশ, কিন্তু থার্মোমিটারের টেম্পারেচার সেই অর্থে উঠছে না। সত্যি কথা বলতে কি, অনেকে হয়তো এই সময় টেস্ট করাতেই যেত না, কিন্তু যাই হোক, ডাক্তার হওয়া সুবাদেই হোক বা সুযোগ সুবিধা অ্যাফোর্ড করার বেশি আছে বলেই হয়তো আমি টেস্ট করাতে গেলাম। এবং যখন আমার এখনো মনে আছে দিনটা, 25শে সেপ্টেম্বর রাত্রিরে আমার হাজবেন্ডেরও মুখটা একটু কিরকম, উনি এসে বললেন তোমার রিপোর্টটা না পজিটিভ এসছে। মুহূর্তের জন্য যে একটুখানি ভয় বলবো নাকি ঠিক জানি না, মানে একটা কিরম হয়েছিল মনের মধ্যে, ঠিক শব্দ বন্ধটা আমি ব্যবহার করতে পারছি না। আমাদের কাছে পালস অক্সিমিটার আগে থেকেই ছিল, তো প্রথম 2-3 দিন খালি মনে হতো ঘুমোলে কিছু হবে না, তো কিন্তু 2-3 দিনের পর ব্যাপারটা একদম, এবং সত্যি বলতে কি আমার ওই যা সরকারি নিয়ম অনুযায়ী যেরকম ভাবে বা ICMR যেরকম বলছে বা যা বুঝেছি নিজেদের জ্ঞান, এবং যেহেতু আমার হাজবেন্ড স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে আছেন, ওখানকার যিনি ডিরেক্টর, সবার মতানুযায়ী ওষুধপত্র যেরকম খেয়ে আমার কিন্তু খুব একটা কিছু প্রবলেম হয়নি। আমি এই দিকটাই বলতে চাইছি, নিজের হওয়ার পর বুঝলাম এই যে একটা সুপার স্প্রেডার বলে কথা আছে না, মানে আমি যদি সেটাকে গুরুত্ব না দিয়ে এমনি বাইরে বেরোতাম, মানে ইনফ্যাক্ট শুক্রবার দিন সকালে কিন্তু আমি আমার কলেজে গেছি, তার মানে আমি কিন্তু অলরেডি তখন আমি যেটা হলো পজিটিভ আসার পরপরই যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার গাড়ি যিনি চালান তাকে, এবং সেদিন যারা যারা আমার কন্ট্যাক্ট এসেছিল তাকে, কলেজের প্রিন্সিপালকে অ্যাজ আ হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং আমার ডিপার্টমেন্টাল হেডকে, এবং পরের দিন ওটিতে যারা থাকবেন এবং সার্জারি বিভাগীয় প্রধানকে, আমি কিন্তু সাথে সাথে এই কজনকে ফোন করে দিলাম। তো এই জায়গাটা একটু যদি আমরা আরো নিজেরা সতর্ক হই এবং খুব মিনিমাম সিমটমে টেস্টটা করে পজিটিভ কিনা জেনে নিই, আর পজিটিভ হলে আতঙ্কিত না হয়ে আমি আমার থেকে যেন না ছাড়া এই ব্যাপারটাই গুরুত্ব দিই, তাহলে হয়তো আমরা আরো বেশি সুবিধে পাবো, রোগ প্রতিরোধ করার ক্ষেত্রে এগিয়ে যাব। আর একটা জিনিসও মনে হচ্ছে, আমাদের প্রথম মনে হতো যে কারণে আমরা বিভিন্ন ডোমেস্টিক হেল্পই বলুন বা এরকম যে তাদেরকে আমরা বারণ করেছিলাম, আমাদের একটা ধারণা হয়েছিল যে যেগুলো ঘনবসতিপূর্ণ মানে স্লাম বা বস্তি যেগুলোকে বলি, কিন্তু অদ্ভুত ভাবে দেখুন সেখানে কিন্তু মারাত্মক স্প্রেড এখন নেই, তাহলে হয়তো হার্ড ইমিউনিটি হয়েছে, মানে যেভাবেই ব্যাখ্যা করা যায়। বরং দেখা যাচ্ছে পরিসংখ্যান বলছে এগুলো মানে যেটাকে স্কাই স্ক্র্যাপার বিল্ডিং বলে আর কি, সেই বিল্ডিং এ কিন্তু সংক্রমণের হার
একটু বেশি যদি আমরা মন দিয়ে লক্ষ্য করি। এই যে হার্ড ইমিউনিটির কথা আপনি বললেন, তত্ত্বের দিক থেকে আমরা যেটা শুনেছি যে অন্তত 70% মানুষ যদি সংক্রমিত হন তারপরেই হার্ড ইমিউনিটিটা আসার চান্স বেশি। তো কোনোভাবে কি আপনি মনে করছেন যে হার্ড ইমিউনিটির একটা ভিত তৈরি হয়েছে, যেটা আপনি বললেন, যেহেতু অনেকেই কাটিয়ে উঠছেন, দেখা যাচ্ছে অনেকের মধ্যেই অ্যান্টিবডি হয়েছে? আমার তো এটা নিজের হওয়ার পর কিন্তু কতগুলো দিক আমার সামনে উন্মোচিত হয়েছে। প্রথম হচ্ছে আমার হাজবেন্ড এবং আমার গাড়ির চালক এবং আমার যিনি ডোমেস্টিক হেল্প, এই তিনজনের কারোর কিন্তু হলো না। অথচ দেখুন আমি টেস্ট করাতে গেছি, উনি আমাকে গাড়ি চালিয়ে নিয়ে গেছেন, উনি মানে এবং যেহেতু ওর একটি ছোট বাচ্চা আছে, আমি কিন্তু প্রথমেই বলেছি তুমি শিগগিরই পিউকার বাচ্চাকে কোথাও অন্য জায়গায় রাখো, এবং ও মনে মনে ভয়ে ছিল বেশ প্রথম 5-7 দিন। এবার নিশ্চয়ই তো কোথাও এটা হয়েছে। হ্যাঁ, তারপরে নিয়ম অনুযায়ী আমি এবং আমার হাজবেন্ড হোম আইসোলেশন করেছিলাম। তাহলে এমন হতে পারে যে যেহেতু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং তার পাশেই মেডিকেল কলেজ এবং রেগুলার যাওয়া, কোথাও হয়তো আমরা ভাবি মাঝে মাঝে আমরা একটু অ্যান্টিবডিটা টেস্ট করে দেখা যেতে পারে, আইজি যেটা, যাই হোক করা হয়নি বা কিছু, কিন্তু হয়তো বা হার্ড ইমিউনিটি কিছুটা হয়েছে। এখন সত্যি করেই সেটা 60-70% যেটা আপনি বললেন, হ্যাঁ এটাই থিওরিটিক্যালি ঠিক যে মোটামুটি 70% উপরে হতে হবে, তবেই সেটা হার্ড ইমিউনিটি, মানে কমিউনিটি মেডিসিনে পড়া জ্ঞান থেকে আমি এটা বলছি। ইমিউনোলজিতে এটা ফার্স্ট সাবজেক্ট, মনে হয় কোথাও এটা হয়েছে। না হলে এই যে মানে ফাইন্ডিং গুলো, এগুলোর কিন্তু ব্যাখ্যা দেওয়া সহজ নয়। আপনার কথা থেকে আমি আর একটা প্রশ্ন করতে চাই। এই যে আপনি বললেন না যে অনেকের মধ্যে সেই আশঙ্কার জায়গাটা গেছে, এটা তো খুব ঠিক কথা। যেহেতু অনেক কিছুই স্বাভাবিকের দিকে ধীরে ধীরে এগোচ্ছে, সেইটা একটা কোথাও ভরসা দিচ্ছে। কিন্তু এই যে আশঙ্কাটা কমছে, মানে আমরা কিন্তু এখন রাস্তায় হামেশাই দেখছি মাস্ক ছাড়া লোকজন ঘুরছেন, মোটামুটি জটলা বেঁধে গল্প করছেন, সবকিছু। তো আশঙ্কা কমার যদি এইটা ফল হয়, সেটা থেকে কি আবার একটা সেকেন্ড ওয়েভ আসার মতো আশঙ্কার দিকে আমরা চলে যাব না? একদম একদম। এটা নিয়ে কিছুদিন আগে সুন্দর লেখা বেরিয়েছিল যে শুধুমাত্র মাস্ক, এই যে মুখটা যদি আটকে রাখা যায় তাহলেই কিন্তু মানে অনেকটা আটকে দেওয়া যায়। সুতরাং গল্পও করা যেতে পারে, গল্প তো মানব জীবনকে এগিয়ে নিয়ে যায়। এই প্রসঙ্গে আমি একটা অন্য গল্প, মানে কথা বলাটা কত জরুরি, তো জনের কথা একদম মানে নিজের কাছ থেকে দেখলাম, সে দুটোর উল্লেখ আমি অবশ্যই করবো। একজন হচ্ছেন আমার বাবা এবং একজন আমার ছেলে। বাবার যেটা, হ্যাঁ বাবার 80-85 উপর বয়স, তা চলা, কথা বলা, এমনকি ওনার সেই মেজাজও কিন্তু একদমই মানে যথেষ্ট রকম ছিল। কিন্তু এই বিগত 6-7 মাসে দেখলাম জবুথবু হয়ে যাওয়া, উনি না সেরম হয়ে গেলেন। আর আমার মা সারাক্ষণই বলতে থাকলেন তোর আব্বা একদম কথা বলছেন না। এটা কিন্তু বয়স্ক লোকদেরও খুব বেশি এফেক্ট করেছে। আমার এক বন্ধু, তিনি বাইরে থাকেন, তার মা বাবাও, আমি যেদিন দেখতে গেলাম না, মানে আমার বন্ধুর মা আমাদের স্কুলের টিচার ছিলেন, আমার গায়ে না হাত বলেছেন। আমি ভয়ে দূরে আছি, আমি ফিরে এসে আমার বন্ধুকে ফোন করে বললাম শোনো আমার না যেতে কোনো আপত্তি নেই, শুধু একটা ভয় যে কোনো কারণে ওনাদের যদি একটু জ্বর আসে বা কিছু হয় তখন নিজেকে অপরাধী লাগবে। এই যে নিঃসঙ্গতা বয়স্ক লোকদের, আর তারা তো অতখানি টেকনোলজিক্যালি পারেন না যে হোয়াটসঅ্যাপ করবেন কি কিছু করবেন, তারা কিন্তু খুব মানে অসহায় হলেন। এবং আমি বলবো তাদের এই যে প্রাণ শক্তি যেটা, সেটা কোথাও কি একটু বোধহয় এফেক্টেড হলো। আর একজনের কথা বলবো, সে আমার ছেলে, ব্রুকলিনে থাকে, বাড়িটার কোনো বারান্দা নেই, কোনো ছাদ নেই, আর 88 দিন ও সম্পূর্ণ একা। এবং আমাদের একটা কাজ ছিল তখন, আমাদেরও তো ওই কঠোর লকডাউন যখন চলছে, আমাদের কাজ ছিল পর্যায়ক্রমে আমরা আমাদের আইপ্যাডটা অন করে রাখতাম, আর ও যতটা সময় জেগে থাকতো, হয়তো সবসময় কথা বলছি না, কিন্তু ও আমাকে বলেছিলাম জানি না টেকনোলজিক্যালি মানে ওই ইনপুটটা ওর টিভি স্ক্রিনে দিয়ে রেখেছিল যাতে ও আমাদের ফুল সাইজ দেখতে পায়। এবং একদিন হঠাৎ বললো জানো তো একটা ইঁদুর এসছে, তাও তো একটা কিছু নড়াচড়া করছে। আমাদের না মুহূর্তে যেন লাইফ অফ পাইয়ের গল্পটা মনে হলো, সামথিং লিভিং অ্যান্ড মুভিং। মানে এটা একটা অদ্ভুত রকমের ব্যাপার। আমি ঈশ্বরের কাছে সত্যি কৃতজ্ঞ যে ছেলে মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েনি। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের
অ্যানাস্থেশিয়া বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর পারভিন বানু। আজ শুনলেন সাক্ষাৎকারটির প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আগামীকাল। সাক্ষাৎকার নিলেন সুস্মিতা মণ্ডল। এই অনুষ্ঠান শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়।